নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, সঙ্গে রয়েছি অঞ্জন। সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের শো। আর ঠিক সেই জায়গাতে 9 তারিখ থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রতিদিন কথা তুলে এসেছি তিলোত্তমার জন্য বিচার চেয়ে। জবাব চাইছে তিলোত্তমা, বিচার চাইছে তিলোত্তমা, বিচার চাইছে অভয়া। নির্ভয়া কাণ্ডের পরে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অনেক ঘটনা ঘটেছে ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত, কিন্তু অভয়া বা তিলোত্তমা কাণ্ড কেন এতটা সবার মধ্যে সাড়া ফেলেছে তার কারণ আপনাদের ছোট এবং সংক্ষেপে এক লাইনে বোঝানোর চেষ্টা করব। এই ধর্ষণ শুধুমাত্র অভয়া বা নির্ভয়ার সঙ্গে ঘটেনি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন পর্যায়ক্রমে এই ঘটনা ঘটে আসছে। কিছু জিনিস সামনে আসছে, মিডিয়া কভারেজে আসছে, আর কিছু জিনিস রিপোর্টই হচ্ছে না। অনেক জায়গায় এরকম অনেক ঘটনা ঘটছে যা মিডিয়ার সামনে আসে না, মিডিয়ার সামনে ধরা পড়ে না বলে অনেকে ভাবেন যে এরকম কোনো ঘটনা হয়তো ঘটছে না। আমি এই শো শুরু করবার আগে সবাইকে একটা কথা বলতে চাইবো, সমস্ত দর্শকদের যারা এক কথা অঞ্জনের শো দেখেন, আপনারা একটু জাগরুক হন। জাগরুক হওয়া খুব দরকারি। আশপাশে এমন অনেক ঘটনা ঘটছে যে ঘটনাগুলোর দিকে আপনাদের একটু দৃষ্টিপাত করা দরকার, আলোকপাত করা দরকার। সব কিছুর দায় শুধুমাত্র প্রশাসনের হয় না, সরকারের হয় না, এই কথা আমি বারবার বলে এসেছি। কিন্তু এই কথা বলার পেছনে নেপথ্যে কারণ একটাই, সজাগ, সতর্ক। আর ঠিক এই জায়গা থেকে আপনাদের প্রথমেই পরিচয় করাবো। আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যেই মাননীয় শুভ্রশঙ্কর নাগ, ইতিহাসের শিক্ষক। শুভ্রশঙ্করবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথা অঞ্জনের শোতে। আমি আলাপ আলোচনায় আসবো, কথাবার্তা চলবে, কিন্তু তার আগে আপনাদের ছোট এবং সংক্ষেপে 9ই আগস্ট থেকে শুরু করে 24শে আগস্ট অবধি টাইম লাইনটা একবার আপনাদের সামনে রাখছি। কী কী ঘটনা, কী কী পর্যায়ক্রমিকভাবে ঘটনা ঘটেছে তা আপনাদের সামনে রাখছি। দেখুন, ঘটনা ঘটেছিল কলকাতা আরজিকর মেডিকেল কলেজে প্রশিক্ষণার্থী ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়। কলেজের সেমিনার হলে তার অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। তারপরে 10ই আগস্ট, 9ই আগস্টের দিনেই দেহের 2 চোখ, মুখ এবং গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়েছে, ঘাড়ের হাড়ও ভেঙে গেছে। পুলিশ মামলা করেছে। সারা দেশে আবাসিক চিকিৎসকদের ধর্মঘট শুরু হয়েছে। অন্যদিকে 10ই আগস্ট সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। সে ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করে। এবং তারপরে 11 তারিখের টাইমলাইন। 11ই আগস্ট কি ঘটনা ঘটেছিল আপনাদের সামনে রাখার চেষ্টা করব। 9ই আগস্ট, 10ই আগস্টের পরে মেডিকেল কলেজের অধ্যক্ষ পদত্যাগ করেন। তাকে দ্রুত অন্য কলেজে নিয়োগ দেওয়া হয়। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয় ধর্ষণ এবং লাঞ্ছনার পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর 12ই আগস্টের টাইমলাইন বাদ দিয়ে 13ই আগস্ট কলকাতা হাইকোর্ট মামলাটি সিবিআই এর কাছে হস্তান্তর করে। হাইকোর্টের দাবি, পুলিশ 5 দিনে কিছুই করেনি, এমন পরিস্থিতিতে প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে। ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ধর্মঘট শেষ করে। এবং তারপরে 14ই আগস্ট, সেই রাত 15ই আগস্টের আগের দিন মধ্যরাতে যে নারকীয় ঘটনা ঘটেছিল তা আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচি শুরু হয়। আরজিকরে ভাঙচুর হয়, আহত হন 15 জন পুলিশ সদস্য, গ্রেপ্তার করা হয় 12 জন দুর্বৃত্তকে। কারা তারা জানা যায়নি এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে। তাদেরকে দুষ্কৃতী বলেই ইতিমধ্যে সবাই বলছে। 15ই আগস্টের রাত, 15ই আগস্টে আইএমএও ঘোষণা করে যে 17ই আগস্ট সারা দেশে ডাক্তাররা ধর্মঘট করবে। অন্যদিকে 18ই আগস্ট, 16ই আগস্ট হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আটক করে সিবিআই। দোষীর ফাঁসির দাবিতে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে হিংসার ঘটনায় পুলিশকে তিরস্কার করে কলকাতা হাইকোর্ট। কি তিরস্কার করে সেটাও প্রসঙ্গক্রমে বলবো। 17ই আগস্ট আইএমএর নির্দেশে সারা দেশে চিকিৎসকেরা ধর্মঘটে যান। শুধুমাত্র আইসিইউ এবং জরুরি সেবা, এমার্জেন্সি পরিষেবা চালু রাখা হয়। অন্যদিকে 18ই আগস্ট সিবিআই অভিযুক্ত সঞ্জয়ের মনস্তাত্ত্বিক পরীক্ষা চালায়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত মামলা দায়ের করে। এরপর 19শে আগস্ট দিল্লির এইমস ডাক্তাররা স্বাস্থ্যমন্ত্রকের বাইরে ওপিডি স্থাপন করেছিলেন। মামলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন 71 জন পদ্ম পুরস্কার প্রাপ্ত চিকিৎসক। এরপরে 20 আগস্ট সুপ্রিম কোর্টের শুনানিতে চিকিৎসা পেশাজীবীদের নিরাপত্তার জন্য
14 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল। এরপর 21শে আগস্ট কি ঘটনাক্রম পরপর রাখছি আপনাদের সামনে। সিআইএসএফ মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব নেয়। সহিংসতার ঘটনায় 2 সহকারী পুলিশ কমিশনার সহ 3 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর 22শে আগস্ট টাইমলাইন দেখুন। কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে শীর্ষ আদালত। বিচারপতি বলেন, আমার 30 বছরের কেরিয়ারে কর্মজীবনে তদন্তে এমন অবহেলা দেখিনি। চিকিৎসকদের ধর্মঘট শেষ করার আবেদন জানায় সুপ্রিম কোর্ট। এরপর 23শে আগস্টের টাইমলাইন দেখুন। আরজিকর কাণ্ডের অভিযুক্ত সঞ্জয় রায়ের 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় শিয়ালদা কোর্ট। এরপর 24শে আগস্ট অর্থাৎ আজকে আর তার আগের দিন 24শে আগস্ট ঠিক কী ঘটনা ঘটেছিল। তেইশে আগস্টের যে ঘটনা সেটা আরও একবার আপনাদের সামনে রাখছি। সিবিআই প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে শিয়ালদহের বিশেষ আদালতে পেশ করা হয়, যেখানে আদালত তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। এবং তারপরে 25শে আগস্ট একদিন বাদ দিয়ে কি ঘটনা ঘটলো। পলিগ্রাফ টেস্টের অনুমতি পেয়েছিল এবং তারপরে সিবিআই পলিগ্রাফ টেস্ট শুরু করে। টোটাল 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে এমনটাই জানা যায়। অন্যদিকে সঞ্জয় রায়কে জেলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, 4 সহকর্মী ডাক্তার, একজন স্বেচ্ছাসেবককে সিবিআই অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। একেবারে টাইমলাইন আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম 9 আগস্ট থেকে 25শে আগস্ট অবধি। এবার সরাসরি একটু আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই শুভ্রশঙ্করবাবু। একটা জিনিস শুধু জানার চেষ্টা করব, আপনার এত বছরের কেরিয়ার, আপনারা ছাত্রদের, আমিও এক সময় ছাত্র ছিলাম, ঘটনাক্রমে আপনার মনে থাকবে না হয়তো, বাট আমার মনে রয়েছে। আপনি যেই স্কুল থেকে বিলং করেন সেই স্কুলে আমিও এক সময় গিয়েছিলাম পরীক্ষার জন্য, তার কারণ সেখানে জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম হচ্ছিল, সেখানে আমি গিয়েছিলাম এবং আপনাকে আমি পেয়েছিলাম। সেই ঘটনাক্রমে আপনাকে বলবো যে আপনারা তো ছাত্রদের তৈরি করেন ভালো মানসিকতার জন্য। ছাত্ররা বড় হবে, ছাত্ররা সুশিক্ষা পাবে, মেরুদণ্ড তৈরি হবে জাতির, এবং তারপরে সেই ছাত্ররা কিছু মাইল ফলক তৈরি করবে সমস্ত দেশের জন্য, রাজ্যের জন্য, সমাজের জন্য। সন্দীপ ঘোষ তিনিও একজন শিক্ষক ছিলেন। অন্যদিকে তার নানাবিধ প্রশংসা, ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে। আমি প্রশংসা শব্দটা এই জন্য ব্যবহার করলাম, তার কারণ এর থেকে ভালো শব্দ এই মোমেন্টে আমার আসছে না তার প্রতি। আপনার কি মনে হয় সমস্ত শিক্ষা জগৎকে কোনো এক জায়গায় তিনি মেলাইন করলেন? সন্দীপ ঘোষ প্রসঙ্গে তো সেটা নিশ্চিতভাবেই আমাদের ভূমিকা নিয়ে শিক্ষক সমাজের, তুমি যেটা বলতে চাইছিলে যে আমার দীর্ঘ কেরিয়ার 26 বছর পড়িয়েছি এবং সেখানে আমাদের মূল লক্ষ্য আমার মতো অজস্র যারা পড়ান, আলো দেওয়ার চেষ্টা করি, তাদের মূল একটা মানুষ হওয়ার। এবং নিশ্চিতভাবেই সন্দীপ ঘোষ মানুষ হননি, অমানুষ শব্দটাই ব্যবহার করছি। অর্থাৎ আপনারাও বুঝতে পারছেন যে একজন শিক্ষক কতটা খারাপ তাদের মানসিকতা এখন আসলে পরে তাদের মুখ থেকেও এইরকম শব্দ বেরোচ্ছে। তিনিও বলতে বাধ্য হচ্ছেন যে কি বলবো, সন্দীপ ঘোষ নিয়ে যা বলবো সেটাই কম পড়ে যাচ্ছে। তার কারণ একের পর এক যে ঘটনা সামনে আসছে তা সত্যি চক্ষু চড়কগাছ করার মতো। আমি জানি না সন্দীপ ঘোষের সত্যি মাথার ওপর কোনো হাত রয়েছে কিনা, সন্দীপ ঘোষ আদতেও এতটা পাওয়ারফুল কিনা, বা সন্দীপ ঘোষকে এতটা পাওয়ারফুল বানানোর পেছনে নেপথ্যে কারণগুলো কী কী থাকতে পারে কিচ্ছু জানি না, সবটাই এখনও অধরা। আমি সরাসরি আবারও শুভশঙ্করবাবুর কাছে চলে যাব। স্যার, সিবিআই 5 দিন পরে তদন্ত করতে আসে, 5 দিন পর, 9 আগস্টের পরে 14ই আগস্ট, 5 দিন পরে যারা তদন্তকারী অফিসাররা এসে তদন্ত করতে চায় তাদের জন্য সত্যি আর তদন্তের কিছু অবশিষ্ট বাকি থাকে কি? সাধারণ মানুষ রাস্তায় নামছেন, আপনারাও রাস্তায় নেমেছেন, দর্শকরা অনেকেই রাস্তায় নেমেছেন, তারা সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। সত্যি কি জাস্টিসটা কেউ পেতে পারবে? 5 দিন পরে তদন্তকারী অফিসাররা সত্যিই কি সেখানে আর কিছু পাবে? কি মনে করেন আপনি? এটা তো একটা মানে সবচেয়ে এই মুহূর্তে লাখ টাকার প্রশ্নের মতো, সবচেয়ে গভীর একটা শূন্যতার জায়গা থেকে, হাহাকারের জায়গা থেকে এই প্রশ্নটা সবাইকে আমাদের ছুঁয়ে যাচ্ছে। আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু যে কথাটা তুমি বললে যে 5 দিন পড়ার পরেও, মানে আমার মনে হয় সিবিআই সবচেয়ে
মানে এরকম ক্ষেত্রে সিবিআই যখন পেয়ে থাকে, বিশেষ করে আমাদের রাজ্যের একটা ঐতিহ্য এবং পরম্পরাই হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই ঠেকানোর জন্য করের পয়সা আমাদের নষ্ট হয়। এবার বোধহয় সবচেয়ে দ্রুততার সঙ্গে সিবিআই পেয়েছে, যদিও সুপ্রিম কোর্টে সিবিআইয়ের পক্ষে বলা হয়েছে যে প্লেস অফ অকারেন্স অল্টার্ড, একটা মারাত্মক শব্দবন্ধ ব্যবহার হয়েছে, ফলে অত্যন্ত দুরূহ। তবে এর মধ্যেও কতগুলো মজার জিনিস আমার, মানে আমরা ছোটবেলা থেকে অনেক ডিটেকটিভ নভেল তো পড়ে বড় হয়েছি, সেখানে মনে হয় যে এখনও সন্দীপ ঘোষের মোবাইল নিয়ে কোথাও কোনো রিপোর্ট কিন্তু পাচ্ছি না। হ্যাঁ, অনেক সিসিটিভির ফুটেজ নেই, খারাপ ইত্যাদি, কিন্তু কোথাও কি সেদিনের কোনো একটা রেকর্ডিং কিছু নেই। আরও আমাদের যেসব প্রশাসনিক স্তরের লোকেদের, তাদের মোবাইল কি চেক করা হয়েছে, তাদের কথোপকথনগুলো বলা হচ্ছে, এবং এটা তো পরিষ্কার সুপ্রিম কোর্টে যে অসঙ্গতিগুলো ডেসপারেটলি তারা চোখে আঙুল দিয়ে তুলে ধরেছেন, যেটা থেকে পরিষ্কার যে আমাদের প্রশাসনিক গাফিলতিটা কেবলমাত্র গাফিলতি নয়, এটা ডেসপারেটলি এই হত্যাকাণ্ড এবং প্লাস ধর্ষণকাণ্ডকে আড়াল করার চেষ্টা করছে। আমরা যদি এখনও অপরাধীকে চিহ্নিত করতে না পারছি, কিন্তু যারা এই মুহূর্তে এই কাজগুলো করছে তারা সব হাতের কাছে আছে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে তাদের একজনেরও কোনো রকম কিছু হয়নি, কিছুজন পুরস্কার পেয়েছে। না, আমি বলছি সুপ্রসঙ্গবাবু যে বলা হয় ইন্ডিয়ান পেনাল কোড অনুসারে যিনি রেপ ভিকটিম হবেন তার নাম কোনোভাবেই খোলসা না করতে। এই সন্দীপ ঘোষ তো নবার সম্পূর্ণভাবে ভিকটিমের নাম নিয়েছেন। আমি বলছি লালবাজার এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করলো না কেন? এবং ওখানে তার সঙ্গে আরেকটা জিনিস, আমি জানি না এটা কতটা সত্য, তখন ফেসবুকে দেখেছিলাম যে একটা আসছে যে তিনি বলেছেন অত রাত্রে মেয়েটি এই গিয়ে ঠিক করেনি ওই সময় একা একা ওই ঘরে সেমিনার হলে, এ ধরনের একটা বক্তব্য বোধহয় আমি প্রথম দিকে দেখেছিলাম, জানি না এটা ঠিক কিনা। সুতরাং এটা তো একটা ভয়ঙ্কর অপরাধে ওনাকে গ্রেপ্তার করা যেত, যে কাজটা আছে আমাদের আইনে, তাহলে আইন তারা মানছেন না। যে পুলিশ, যে স্বাস্থ্য বিভাগ এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পরিষ্কারই তো তাদের এই শাস্তি পাওয়া উচিত ছিল, এটা হচ্ছে না। অতএব ইতিমধ্যেই তো আমরা বুঝতেই পারছি কি জায়গায় যাচ্ছে। আমি বলছি, আমি যদি খুব স্মৃতি বিভ্রাট না করে আমার, সেকশন 62 অনুসারে বলা হয় যে এই যারা ব্যক্তি থাকবেন, যারা রেপ ভিকটিমের নাম নেবেন, তাদেরকে 2 বছরের জেল দেওয়ার কথা। সুখেন্দু শেখর রায় তার এগেনস্টে, তৃণমূল সাংসদ, তার এগেনস্টে তাকে লালবাজারে তলব করা হয় এবং তিনি সরাসরি সংবাদ মাধ্যমের সামনে বলেন সেকশন 62 এর কথা, যে তার উপর এটা লাগু করা হয়েছে। তৃণমূল সাংসদের ওপর যে সেকশন লাগু করা হচ্ছে, সন্দীপ ঘোষের ওপর সেই সেকশন লাগু করা যাচ্ছে না। আমি বলছি তৃণমূল সাংসদের থেকেও কি বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে সন্দীপ ঘোষ? সন্দীপ ঘোষ এমন কি ব্যক্তি, কোন ব্যক্তি যাকে এইভাবে আড়াল করার চেষ্টা চলছে, অভিযোগ করছে বিরোধী শিবির থেকে সম্পূর্ণ সুপ্রশঙ্করবাবু? এবং এটা তো আগে একটা আমরা ফেসবুকেই পেয়েছিলাম যে ওটা বোধহয় 2019 সাল বা 18 সালে যে দৌড়াচ্ছে, লোকে বলছে তাকে এই যা প্রিন্সিপাল যাচ্ছে, এই দৌড়ানোর দৃশ্যটা আমি ঠিক জানি না কোন প্রসঙ্গে ওই দৌড়ানো হয়েছিল, কিন্তু এটা ইতিপূর্বেই সকলে জানে যে এই ভদ্রলোকটি আসলে, যার পদবী ঘোষ, তিনি আসলে খুব একটা পরিষ্কার মানুষ নন। আমি তো মানুষ বলতে এখন অস্বীকার করছি, কারণ যে অপরাধের সঙ্গে তিনি নিবিড়ভাবে জড়িয়েছে এবং স্বাস্থ্যমন্ত্রক কি জুজুতে তাকে ভয় পায়, যে একটা নিজে যখন বলতে যাচ্ছে স্বতঃপ্রণোদিতভাবে যে আমি আর পেশাতেই থাকবো না, পদত্যাগ, তারপরে তাকে যেচেই কয়েক ঘন্টার মধ্যে আরও একটা পোস্ট দেওয়া হয়, ওর চেয়ে উচ্চ একটা পদই বলা যেতে পারে আরও একটা রেনাউন্ড হসপিটালে। তাই এই রহস্য তো আমাদের জানার কথা নয়, কিন্তু আমরা বুঝতে পারছি আসলে যে ধর্ষিত হয়েছে, যে আসলে হত্যা হয়েছে, যার, সে আসলে প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে, প্রতিনিয়ত তাকে হত্যা করছে, রক্তাক্ত ক্লেদাক্ত করছে, যারা করছে তাদের নাম আর বলার দরকার নেই। এটা আমাদের ন্যূনতম আইকিউ থাকলেই আমরা বুঝতে পারছি। ঠিক একেবারে রহস্য, জুজু, এই দুটো শব্দ আপনার থেকে আমি নিলাম। এই মুহূর্তে অনেক রহস্য রয়েছে, কিন্তু রহস্য উদ্ঘাটন কে করবে, কোথা থেকে হবে, কেউ জানছে না। জুজু, সত্যিই কি কোনো জুজু রয়েছে সন্দীপ ঘোষের এগেনস্টে? ঠিক এই যাবতীয় বিষয় নিয়ে যখন রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, তারা প্রত্যেকে রাস্তায় নেমে আসছেন, বিরোধী শিবিরের একাংশ নেমে আসছেন, কখনো কখনো এরকমও দেখা যাচ্ছে যে এটা নিয়েও পলিটিক্স চলছে, ঝান্ডার লড়াই চলছে, কে আগে প্রোটেস্ট করেছে, কে পরে প্রোটেস্ট করেছে। সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ। আর ঠিক সেই জায়গাতে যখন টলি অভিনেতা অভিনেত্রীদের দিকে বারবার করে নিশানা করছে সমাজ মাধ্যমে বিভিন্ন লোকেরা, সাধারণ মানুষ যখন বিবিধভাবে আলোচনা প্রসঙ্গে বলছেন
যে টলি অভিনেতা অভিনেত্রীরা এখন গেলেন কোথায়? তারা কি শীতঘুম দিলেন? হঠাৎ করে গেলেন কোথায়? হঠাৎ করেই তারাও রাস্তায় নেমে পড়লেন। একদিন দেখা গেল তারা সবাই মিলে একসঙ্গে বলছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আর ঠিক সেই জায়গাতে হঠাৎ করেই দীপক অধিকারী, ঘাটালের সাংসদ, তিনি একেবারে ভ্যানিশ ছিলেন, তাকে দেখা যাচ্ছিল না অনেক দিন ধরে। তিনি হঠাৎ করে এলেন। শোনা যাচ্ছিল তার বাবার যথেষ্ট অসুস্থতা ছিল, ব্যক্তিগত বিষয়ে আমরা যাব না, কিন্তু সমাজ মাধ্যমে তিনি নাকি পোস্টও করেছিলেন তার সিনেমা খাদান, সেই খাদানের টিজার তিনি বন্ধ করে দিয়েছিলেন, ইংলিশে লিখেছিলেন, ইংরেজিতে লিখেছিলেন। তাদের মধ্যে অনেকের মধ্যে আবার ভেদভাবও রয়েছে, তারা অনেকে আবার বলছেন ইংরেজিতে লিখেছিলেন তাই জন্য অনেকে বিশ্বাস করতে পারেন। বুঝতে পারছেন, অভয়া নিয়ে কারো মাথা ব্যথা নেই। কে কোথায় কি পোস্ট করছে, কে কোথায় কি বলছে সেটা ইম্পর্টেন্ট। কোন ঝান্ডা আগে লড়াই করা শুরু করেছিল, কোন ঝান্ডা পরে লড়াই করছে, তা নিয়ে উত্তম মধ্যম চলছে। আর ঠিক সেই জায়গাতে গতকাল দীপক অধিকারী ওরফে দেব কি বক্তব্য রেখেছে আপনাদের সামনে রাখছি, তারপর আসছি আবারও শুভ্রশঙ্কর বাবুর সঙ্গে আলোচনায়। শুনুন। ইমিডিয়েটলি রেপিস্টদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। আজকে 14 দিনের মতন হয়ে গেল, 14 দিনে 1400 মতন রেপ হয়েছে। এত বড় একটা আন্দোলন, ভারতবর্ষে কারো কোনো ভয় লাগছে না এইসব করার জন্য? মানে আমরা কোন দেশে বাস করছি? আজকে 14ই আগস্টে যেই রকমভাবে আন্দোলন শুরু হয়েছে, আমার মনে হয় স্বাধীনতার পর এত বড় এবং এত সুন্দর একত্রভাবে, মানে শুধু বাংলা নয় ভারতবর্ষ জুড়ে যেইভাবে আন্দোলনে সবাই শরিক হয়েছে, আমার মনে হয় না কি স্বাধীনতার পর এত বড় একটা আন্দোলন হয়েছে। কিন্তু এই আন্দোলনটা আজকে 25 তারিখ, তাই তো 24 না 25 তারিখ, 24 তারিখ, 10 দিন হয়ে গেল। আজকে সেই আন্দোলনটা কোথাও যেন নিজের গতি হারিয়ে ফেলছে এবং পলিটিক্যাল গিদরা যেইভাবে এইটা উপরে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ইচ্ছে পূর্ণ করার জন্য। এই আন্দোলনটা কিসের আন্দোলন? কে আরজি কর শুধু নয়, ভারতবর্ষে প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়। ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে ওইদিকে ত্রিপুরা, নাগাল্যান্ড অব্দি প্রত্যেকটা মেয়ে, তাকে যদি কেউ ছেলে অন্যভাবে দেখার চেষ্টাও করে, সেও যেন ভয় পায়। এই আন্দোলনটা সেই আন্দোলন। প্রত্যেকটা কর্মক্ষেত্রে মেয়েরা যেন নিরাপত্তা পায়, এটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে কি, যখনই মেয়েরা রাত্রিবেলা ট্রেনে ট্রাভেল করুক বা বাসে ট্রাভেল করুক, আমি শুধু আমার শহরের কথা বলছি না, ভারতবর্ষের কথা বলছি। অটো, আমি বলছি না তার মধ্যে সব অটো, সব বাস তারা এর মধ্যে জড়িত, না না না, কিন্তু যদি অটোতে ট্রাভেল করে, রিক্সাতে ট্রাভেল করে, যদি রেলওয়ে ব্রিজে রাত্রে 10টার পর যদি একটা মেয়ে হাঁটে, তাকে ভয় যাতে না পেতে হয়, এই আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন। এই আন্দোলনের একটাই লক্ষ্য হওয়া উচিত, সেটা হচ্ছে কি যারা রেপ করবে তাদের একটাই শাস্তি, সেটা হচ্ছে ফাঁসি, সেটা হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট। তবেই গিয়ে আন্দোলনটা সাকসেস পাবে। এইখানে আমরা দেখতে পাচ্ছি আসার পর থেকে এমনভাবে এই আন্দোলনকে, যেইভাবে পলিটিক্যাল গিদরা যেইভাবে তাদের মোটিভটাকে কি বলবো, তাদের মোটিভটাকে সাকসেস পাওয়ানোর জন্য যেভাবে লেগেছে, এই আন্দোলনটা সেই আন্দোলন নয়। কিন্তু আমিও কারো ছেলে, আমারও বোন আছে, আমারও বান্ধবী আছে। আমরা যে ইন্ডাস্ট্রি থাকি সেখানেও এরকম ঘটনা ঘটছে, যেটা আমরা কিছুদিন আগে শুনলাম। আমার মনে হয় কি শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, প্রত্যেকটা কর্মক্ষেত্রে, সেটা আইটি হতে পারে, যেটা যে কোনো জায়গা হতে পারে, তাদের নিরাপত্তার দাবি রাখছে এই আন্দোলন। আমি জানি না আমি কাদের কাছে পৌঁছতে পারছি সমাজে এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এই আন্দোলনটা তবেই গিয়ে সাকসেস হবে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে এই আন্দোলনের মাধ্যমে নিরাপত্তা পাবে। আজকে এই আন্দোলন শুধু বাংলায় দেখা হচ্ছে না, কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা। ভাবুন না, একটা গ্রাম, আমি এখনই একটা স্টেটের নাম নিলে সেটা পলিটিক্যাল হয়ে যাবে। আমি যদি একটা স্টেটের নাম নিই, যেখানে যে সরকার হবে সে বলবে এটা বিজেপি টিএমসি করছে বা টিএমসি বিজেপি সিপিএম করছে, না না, আমি সেইটার জন্য আজকে এখানে আসিনি। এবং আপনারা যত 10 বছর 11 বছর হয়ে গেছে আমার রাজনীতিতে, আমি কোনোদিনও এমন কোনো ব্যাখ্যা রাখিনি যাতে মনে হবে কি আমি না আমার দলকে সাপোর্ট করেছি বা অন্য দলকে, না না না, আমি যখনই যা হয়েছে সেটা ঠিকঠাক বলেছি। আজকে আপনারা ভাবুন, এই আন্দোলন একটা মেয়ে যে কোনো গ্রামে ভারতবর্ষে বসে দেখছে, সে হয়তো রোজ মোলেস্ট হয় ওইখানকার বাহুবলী বা ওইখানকার একটা বড় নেতা বা বড় একটা মানুষের মাঝে, সে তার নিজের মাকে জিজ্ঞেস করছে, মা এই আন্দোলনটা কি আমাদেরকে সাহায্য করবে? মা নিশ্চয়ই ভাবছে, মা বলছে তার মেয়েকে যে হ্যাঁ, এই আন্দোলনের মাধ্যমে আমরা যে জায়গা আছি সেইখানেও এই আগুনটা জ্বালামুখী হয়ে ফাটবে, আমরাও নিরাপত্তা পাবো। কিন্তু আজকে এই আন্দোলনটা তার গতি হারাচ্ছে, কারণ আমরা পলিটিক্যালি ডিভাইডেড হয়ে যাচ্ছি। যেই আন্দোলনটা 14ই আগস্ট শুরু হয়েছিল, প্রত্যেকটা মেয়ে রাস্তায় নেমেছিল, এবং যেইভাবে ভারতবর্ষে যেই আন্দোলনটা নারী সুরক্ষা নিয়ে যেভাবে হচ্ছিল, আমি তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা রেপিস্ট যেন তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায় তার পক্ষে আছি। আমি ভারতবর্ষের প্রত্যেকটা মেয়ে যেন নিরাপত্তা পায়, আমি তার পক্ষে আছি। এবং
যারা যারা এই আন্দোলনটাকে সত্যি মানে কোনো পলিটিক্যাল মুভমেন্ট ছাড়া, পলিটিক্যাল ইনভলভমেন্ট ছাড়া এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এগিয়ে যান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু ওনারাই নিয়ম তৈরি করেন, ভারত সরকার, পার্লামেন্ট এখন তারাই প্রধানমন্ত্রী, আমি আবার বলছি আমি আজ অবধি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট দিইনি। যদি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয় তো ঠিক আছে, 11 বছর আমি প্রথমবার একটা পলিটিক্যাল স্টেটমেন্ট দিতে চলেছি। যেই ভারত সরকার গত 11 বছর ধরে রাতারাতি নোটবন্দি নিয়ে আসতে পারে, 500,000 টাকা নিয়ে বন্ধ করতে পারে, যেই ভারত সরকার 370 আর্টিকেলটা দমন করতে পারে, যেই ভারত সরকার যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে রাম মন্দির করতে পারে, যেই ভারত সরকার 2000 টাকা নোট আবার ফিরিয়ে নিতে পারে, সেই ভারত সরকার যারা ইডি নিয়ম চেঞ্জ করতে পেরেছিল, কনস্টিটিউশনের চেঞ্জ নিয়ে এসে ল চেঞ্জ করে, সেই ভারত সরকারকে এক্ষুনি আমার অনুরোধ, এবং বাংলার 10 কোটি মানুষ নয় 140 কোটি ভারতবর্ষের মানুষের কাছ থেকে আমার অনুরোধ প্রধানমন্ত্রীকে রইলকে এক্ষুনি এমন একটা বিল পাস করা উচিত পার্লামেন্টে, যেখানে ক্যাপিটাল পানিশমেন্টটা যে কোনো রেপিস্ট বলে 1 মাসের মধ্যে, তা সে যদি অ্যাকিউজ হয়, সে যদি নিয়মে বা যারা যারা এর সঙ্গে জড়িত থাকে বা যেটা প্রমাণ হয়ে যায়, তাকে 1 মাসের মধ্যে ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের মতন পানিশমেন্ট দিতে হবে, তবেই কি আমার দেশটা শুধরোবে। দেশ শুধরানোর কথা চলছে, শিবশঙ্কর বাবু, দেশে কি ফাঁসির নিয়ম নেই? এরকম কোনো জায়গায় লেখা রয়েছে যে ক্যাপিটাল পানিশমেন্ট নেই? দেশে ধর্ষণ করলে পরে ফাঁসির কোনো নিয়ম নেই? তাহলে নির্ভয়া কাণ্ডে কী হয়েছিল? শুভশঙ্কর বাবু, আমার প্রশ্ন, সমাজ পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র ফাঁসি দিলেই যাবতীয় বিষয় হয়ে যাবে? আমি বলছি পলিটিক্যাল ঝান্ডা ধরে বিভিন্ন রকম XY করে, তুতু মেমে করে, সত্যিই কি একটি সর্বসমক্ষে যে আন্দোলন আসছে, সবাই মিলে যে আন্দোলন মুখর হচ্ছেন তারা, সেই আন্দোলনটাকে ব্রেক করে দেওয়া হয় না? শুভশঙ্কর বাবু। হ্যাঁ, আমি দুটো বিষয় আসছি। প্রথমত ধর্ষণ বক্তব্যটা উনি বললেন, আমাদের দেশের যে প্রচলিত আইন ব্যবস্থা আছে তাতে সঠিকভাবে বিচার হলে তার তো বিচার হতেই পারে, ক্যাপিটাল পানিশমেন্ট পর্যন্ত সার সংস্থান আছে। এখনো বোধহয় ফাঁসি বোধহয় না, আমি যতদূর জানি বন্ধ হয়নি আমাদের দেশে, রয়েছে। কিন্তু তার মানেই যে ফাঁসি খুব দ্রুততার সঙ্গে অপরাধীর গলায় ঝুলালেই যে এই জাতীয় সমস্যার সমাধান হবে, যে আগামী দিনে রেপ বন্ধ হয়ে যাবে, এ ব্যাপারে আমার সন্দেহ আছে যথেষ্ট। স্যার, আপনি যেটা বলছিলেন, একেবারে ঝান্ডার লড়াইয়ে কোনো এক জায়গাতে বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদছে। হ্যাঁ, অনেকটা তো এরকম একটা চিত্র তো দেখা যাচ্ছে, যেটা আমাদের সাংসদের দেবের প্রসঙ্গে আমি বলতে যাচ্ছিলাম, যে শুধুমাত্র যে এরকম একটা ভাবনা তৈরি হচ্ছে যে দারুণ একটা ক্যাপিটাল পানিশমেন্ট অতি দ্রুততার সঙ্গে একজনকে দিলেই, ধর্ষণের ঘটনাটা এত সহজ নয়। এটা তো একটা পুরুষতন্ত্রের সমস্যা, একটা রাজনীতি, একটা ক্ষমতার দর্শন আছে তার মধ্যে, এবং সেটা বহুদিনের যদি একটা আমাদের মানে সাংস্কৃতিগতভাবে পরিবর্তন না হয়, তাহলে আমরা বোধহয় এটাকে কোনোভাবে রোধ করতে পারবো না। এটা অনেকটা যেরকম মাতৃতান্ত্রিক কোনো সমাজে কিন্তু আমি এরকম দৃশ্য দেখি না, কারণ তাদের মাথাতেই নেই যে মহিলাদের এরকম করতে পারা যায়। ফলে এই সমস্যাটার জ্বর মানে শেকড় অনেক গভীরে আছে। এবার এই যে একটা প্রতিবাদ মুখরতা দেখতে পাচ্ছি আমরা, যেটা আমার কাছে খুব আশার আলো। দীর্ঘদিন ধরে আমরা শুধুমাত্রই চমকানো ধমকানোই খাচ্ছিলাম, তার মধ্যে মানুষ জেগে উঠেছে, এবং তার মধ্যে আবার যেহেতু কিছু দলীয় রাজনীতির কথা, তারা তাদের মতো করে ঘুঁটি সাজাবেই, এটা তো কিছু করা যায় না গণতান্ত্রিক দেশে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, মানে আমি যেটা বলতে চাচ্ছি, যে আমারও একটা রাজনীতি আছে, কিন্তু এই রাজনীতি কোনো ক্ষমতা পাওয়ার জন্য নয়, যে রাজনীতি আসলে অন্যায়কে অন্যায়, হ্যাঁ, ন্যায়কে ন্যায় বলার রাজনীতি, এটাই রাজনীতির আসল জায়গা, যেটা আসলে আমাদের এখন একটা রাজনীতি মানে কিছু করে খাওয়া হচ্ছে। এবং খুব আশ্চর্যজনকভাবে মানে আমরা খুব মানে কষ্টের, আমি বলবো কি করে, যে একটা আমাদের শিক্ষা দপ্তর থেকে একটা সার্কুলার জারি হয়েছে, সেই কার্লাইল সার্কুলারের মতো, সেখানে নানান রকম পানিশমেন্ট বিষয়ক নানান রকম একথা সে কথার পরে বলা হচ্ছে কোনো রকম রাজনৈতিক মিছিল মিটিংয়ে ছাত্রদের ইনভলভ করা যাবে না স্কুল আওয়ার্সের মধ্যে। আচ্ছা, এর মানেটা কি? এই শিক্ষাঙ্গনে আমরা যদি আলোর কথা না বলি, আমরা যদি ন্যায়ের কথা অন্যায়ের কথা আলাদা করে না শেখাই, প্রতিবাদ প্রতিরোধের কথা না শেখাই, কারা শেখাবে? শিক্ষকদের এই হাত থেকে আপনি এটা কেড়ে নিতে চাচ্ছেন? মানে আমি আপনি বলতে কাউকে বলতে যাচ্ছি না, আমি গোটা সিস্টেমকেই প্রশ্ন করছি। তাহলে আপনারা নিরাপদে থাকবেন? শেখানোর দায়িত্ব তো আমাদের, আমরাই শেখাবো। ফলে আমাদের খুব লজ্জা লাগছে এই সময়। এই প্রতিবাদের আলো জ্বলে থাকুক মানুষের মধ্যে,
তারা অন্ততপক্ষে তাদের সন্ততির জন্য একটা নিরাপদ পৃথিবীর একটা সন্ধান করুক, মানুষ বুঝুক নারীদের কি করে সম্মান করতে হয়, তারা আমাদের সহনাগরিক হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে নিয়ে কিভাবে এগোতে হয়, এটা আমরা উপলব্ধি করি। এটা একটা লড়াই, কিন্তু এক্ষেত্রে লড়াইটা আরও বড়, কারণ এখানে একটা প্রতিষ্ঠান একটা চক্রান্তের জন্য একটি মেয়েকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, এবং তারপরে যেটা করেছে নিদারুণভাবে সেই ধর্ষকদের পাশে তার সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তাদের আড়াল করার নির্লজ্জ প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই জন্য এত বড় ক্ষোভ, এত বড় ঘটনা সারা পৃথিবীতে বোধহয় দ্বিতীয়বার ঘটেনি। একেবারে শুভশঙ্করবাবু, সত্যি তাই। আরজি কর কাণ্ড শুধুমাত্র একটি নয়, শুনলে অবাক হবেন, দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো জানবেও, তার কারণ আজকাল সমাজ মাধ্যমে সবাই খুব অ্যাক্টিভ। যেদিন এই আন্দোলন চলছে 14 তারিখের রাত দখল করার রাত, মহিলাদের, নারীদের, মেয়েদের রাত দখল করে যখন একটি মেয়ে ফিরছে বাড়িতে, তখনও তার উপর ধর্ষণ হচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। এই ছবি বাংলার ছবি হতে পারে না, এই ছবি দেশের ছবি হতে পারে না। তার কারণ যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা এই দেশ দেখার জন্য স্বাধীনতাটা আনেননি আমাদের জন্য। আজ অনেকে বড় বড় করে লিখছেন, আদৌ কি আমরা স্বাধীন হওয়ার জন্য আমরা কি করছি? নিজেদেরকে সভ্য বলা কি যাচ্ছে? সভ্য বলা কি আদৌ যাচ্ছে? সেটা নিয়েও একটা বড়সড় প্রশ্ন। আমি স্যার আপনার কাছে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাইব। আজকাল সোশ্যাল মিডিয়ায় মানুষ এতটাই অ্যাক্টিভ, শুধুমাত্র নিজেদের ইমেজ ডেভেলপ করবার জন্য, ইমেজ ধরে রাখার জন্য কেউ কেউ প্রোটেস্ট করছেন এরকম জানা যাচ্ছে। তার কারণ আমি একদম নাম নিয়ে বলতে পারি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রচনা ব্যানার্জি, তারা সরাসরি তাদের সোশ্যাল হ্যান্ডেলে এমন সব পোস্ট করছেন। বিশেষ করে ঋতুপর্ণা সেনগুপ্তের পোস্ট হয়তো আপনিও দেখেছেন, শঙ্খ নিয়ে জল খাওয়া, তিনি প্রোটেস্ট করছেন, তিলোত্তমার বিচার চাই। ঋতুপর্ণা সেনগুপ্ত ম্যাম, আপনাকে হাত জোর করে বলছি, প্রোটেস্ট যদি করতে না চান করবেন না, ম্যাটার করে না। তার কারণ আপনার একার প্রোটেস্টে বা কেউ যদি প্রোটেস্ট না করে তাতে কিচ্ছু যায় আসবে না। তার কারণ সিস্টেমের জায়গাতেই রয়েছে, সিস্টেম চেঞ্জ হয়নি। প্রশ্ন হচ্ছে, যদি নিজেদের ইমেজ ধরে রাখার জন্য আপনারা এইসব প্রোটেস্ট করেন তাহলে বলবো ধিক্কারজনক। তার কারণ আপনারা এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন, ইমেজ কন্ট্রোল করবার চেষ্টা করবেন না। স্যার, আপনিও নিশ্চয়ই একমত হবেন। একদম। তোমার প্রথমে যে তুমি সূচনাতেই বলেছিলে যে আমাদের খুব সচেতন থাকতে হবে, সেটা আমার খুব ভালো লেগেছে, যে এই সচেতনতা খুব জরুরি। যে এদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করছি, তাদেরকে আমরা সংসদে পাঠিয়ে দিয়েছি, তাদের কাছে কি দেখে আমরা পাঠাচ্ছি। আমরা তো বিগত বেশ 1 দশক বা 1.5 দশক ধরে এই পশ্চিমবঙ্গে কোনো মেরুদণ্ড পানির সন্ধান পাচ্ছি না। আমরা কোথাও দেখছি না কবিতাতে স্পর্ধা দেখতে পাচ্ছি না, আমরা নাটকে ব্রাত্য বসুর কাছে বোমা যিনি বাঁধেন তার মতো কোনো রচনা দেখতে পাচ্ছি না। আমরা সুবোধ সরকার, তিনি তো সুবোধ হয়ে গেছেন সরকারে আসার পরে, আমরা দেখতে পাচ্ছি না যে তার একটা কাব্যগ্রন্থ ছিল যেটা পড়ে আমরা যুবক বয়সে উত্তেজিত হতাম, আমরা পাচ্ছি না। আমরা কাদের দিকে দাঁড়িয়ে থাকবো আমি জানি না। একেবারে যিনি মহানায়ক সম্মান পাচ্ছেন তারও এখনো পর্যন্ত একটা পোস্ট বা লেখা পাওয়া যায়নি না। এবং তার সঙ্গে আরও একজন আমাদের সেই সময়ের আইকন কবি সুমন, তাকেও আর আমি পাচ্ছি না। অত্যন্ত আমার প্রিয় মানুষ হিসাবে বলছি না, আমার গানের কারিগর হিসাবে আমার অত্যন্ত শ্রদ্ধার যে মানুষটি, তার কলমকে আমি দেখতে পাচ্ছি না, তার কণ্ঠ ছাড়ো জোরে তিনি গেয়ে উঠতে পারছেন না। জানি না তার কোথাও কোনো জায়গায় গলায় ব্যথা হচ্ছে কিনা, এটা আমাদের পীড়া দিচ্ছে ভীষণ। একেবারেই শুভশঙ্করবাবু, আবারও আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে যে ব্যক্তিটিকে নিয়ে এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি তার সম্বন্ধে, তার কীর্তি সম্বন্ধে একটু জানাটা অত্যন্ত দরকার। একটু দেখাই একটা টেক্সট প্লেট, দেখুন আপনারাও একটু সজাগ সতর্ক থাকুন। কে সন্দীপ ঘোষ, তার সম্পর্কে বিতর্ক কী দানা বেঁধেছে। 31 মে 2023 সাল পশ্চিমবঙ্গ সরকার ডক্টর সন্দীপ ঘোষের জায়গায় ডক্টর সনৎ ঘোষকে অধ্যক্ষ করে। এই আদেশ 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছিল। আমি আরও একবার পিসিআরকে বলবো প্রথম থেকে টেক্সট প্লেটটা একবার দেখাতে। 31 তারিখ 2023, 31 মে 2023 তারিখে কী হয়েছিল? পশ্চিমবঙ্গ সরকার ডক্টর সন্দীপ ঘোষের জায়গায় ডক্টর সনৎ ঘোষকে অধ্যক্ষ করেছিল। এই আদেশ 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে, কেন 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করা হলো? কেন সন্দীপ ঘোষকে সরানো গেল না? কেন সনৎ বাবুকে, যাকে অধ্যক্ষ হিসেবে রাখা হয়েছিল, তাকেও সরিয়ে দেওয়া হচ্ছে? 11 সেপ্টেম্বর 2023 ডক্টর সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছিল।
11ই সেপ্টেম্বর 2023 সাল ডক্টর সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। 9ই অক্টোবর 2023-এ তাকে পুনর্বহাল করা হলো। 11ই সেপ্টেম্বর থেকে 9ই অক্টোবর কতগুলো দিন হয় হিসেব করুন আপনারা। এতদিনের মধ্যে তিনি আবারও নতুন করে আরজি করে ফিরে এলেন, অর্থাৎ আরজি করের ধন সম্পদ সব আবার আরজি করে ফিরে চলে এলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে। 2023 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। কি সেই কমিটি? এবং সেই এবারেও স্বাস্থ্য সচিবকে আদেশ প্রত্যাহার করতে হয়েছিল। ভাবুন সন্দীপ ঘোষ কেমন মানুষ হতে পারেন, কতটা প্রভাবশালী হতে পারেন, যার জন্য তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আবারও দ্রুত আরজি করে নিয়ে আসা যায়। শুধু তাই নয়, এটা ছাড়াও আরও অনেক কৌশল রয়েছে তার। কেন বলছি জানেন? এই সন্দীপ ঘোষ যখন আরজি কর ইস্যু নিয়ে নবার ভিকটিমের নাম নেন, তিনি এখনও সিবিআই র্যাডারে থাকাকালীন অবস্থাতেও তিনি খুলে আম ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার বাড়িতে বসে চা কফি খাচ্ছেন, হয়তো এই মুহূর্তে শো দেখছেন নানান রকম। তার কারণ উনি তো আবার সাংবাদিকদের সরাসরি কটাক্ষ করেন, সাংবাদিকদের বলেন এখন নিশ্চয়ই আপনাদের শান্তি। সন্দীপবাবু ভালো করে মন দিয়ে শুনুন, তার কারণ আপনি এখনও সিবিআইয়ের র্যাডারে রয়েছেন। সারাদিন ধরে আজকে আপনার তত্ত্বাবধান চলছে, সারাদিন ধরে তদন্ত চলছে, কিন্তু সন্দীপবাবু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করুন। যদি 1%ও আপনার গলতি থেকে থাকে, অভিযোগ আপনার নিরিখে সত্যি হয়ে থাকে, কতটা নিক্কারজনক লাগছে কোনো সময় আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখবেন মানুষ হিসাবে আপনার পরিচয়টা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি এখানে সরাসরি শুভশঙ্করবাবুর কাছে চলে আসবো। শুভশঙ্করবাবু, এটা কি এই এক্সাম্পল কি করে সেট হচ্ছে বাংলায় যে একজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়ে যাওয়ার পরেও পুনরায় তাকে পুনর্বহাল করা হচ্ছে আরজি কর মেডিকেল কলেজে? কি এই ব্যক্তি? মানে তোমার একটা নাম এর মধ্যে আসার কথা, মানে হুইসেল ব্লোয়ার হিসেবে সম্ভবত ডক্টর আখতার আলী। ডক্টর আখতার আলী, তিনি এই অভিযোগটা এনেছেন। উনি এই যে অভিযোগ করেছে এবং তার জীবন পায় হেল করে দিয়েছেন মানে, এবং শেষ পর্যন্ত তিনি এই সিবিআই এর তার যে স্পেশাল টাস্ক ফোর্স মানে সিট গঠন করা হয়েছিল সেটি সিবিআইয়ের হাতে স্থানান্তরিত করেছে। এই যে নিরন্তর তিনি নিজের জীবন বিপন্ন করে উনি হুইসেল ব্লোয়ারের কাজ করেছেন, এটা আজকের দিনের পৃথিবীতে ভাবা যায় না। তার সমস্ত মানে ডাক্তারির পরিচয়ের বাইরেও যে এই ভদ্রলোককে এক্সপোজ করার জন্য তার যে নিরন্তর প্রয়াস, তা না হলে কিন্তু এইসব জানা যেত না যে কি ভয়ঙ্কর সব র্যাকেটের সঙ্গে উনি জড়িত আছে। পুরো নেক্সাস চলছে। ভয়ঙ্কর গোটা আরজি করে একটা গোষ্ঠী যেভাবে গোটাটাকে নিয়ন্ত্রণ করছে ওনার কথা থেকে, যেগুলো তিনি প্রামাণ্য দলিল রেখেছেন, আদালত না হলে তো আর সেটা করবে না, আমার কথাতে হবে না। ফলে এই জায়গাটাতে যে আমাদের স্বাস্থ্য ভবন একটি বড় ভুতুর বাসা বললেও বাসাটাকে ছোট করা। একেবারে সিবিআই এর পরিস্থিতি এই সময় দর্শকরা হয়তো ভাবছেন যে কেন এতদিন ধরে কোনো বিচার পাওয়া যাচ্ছে না। অনেকেই হয়তো বলছেন যে জাস্টিস ফর আরজি কর বিচার দেবে সিবিআই। অদ্ভুত, ভেবে দেখুন একবার, 5 দিন পরে সিবিআই তাদের তদন্ত শুরু করেছে সর্বসাকুল্যে, এমন এসে দাঁড়িয়েছে, এটা এমন এসে দাঁড়িয়েছে একেবারে সুইয়ের যে পাওয়া যাচ্ছে খড়ের যে পাওয়া যাচ্ছে খড়ের গাদা থেকে হবে, সুই খুঁজে গাদা থেকে খড়ের গাদা থেকে খোঁজার মতো অবস্থায় রয়েছেন সিবিআইরা। শতাধিক মানুষ সেই ক্রাইম সিনে গিয়েছে এবং যে কথা সরাসরি শুভশঙ্করবাবু অল্টার করা হয়েছে, ক্রাইম সিন অল্টার করা হয়েছে। কতটা বিপজ্জনক এবং বিস্ময়কর, এটা কি করে হতে পারে? সিবিআই তাদের লড়াইটা লড়ছেন, তদন্ত করছেন, 7 থেকে 9 বার দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছেন। সন্দীপ ঘোষকে কিন্তু এখনো পর্যন্ত কিছু পাচ্ছেন না হাতে। আখতার আলী সরাসরি যে অভিযোগগুলো এনেছিল একবার দেখাই আপনাদের কি কি অভিযোগ এনেছিলেন। শুভশঙ্করবাবু আপনিও দেখুন কি কি অভিযোগ। দেখুন, অভিযোগপত্রে মোট 15টি অনিয়মের উল্লেখ করেছেন তিনি। সরকারের টাকার অনিয়ম, তার সঙ্গে সঙ্গে আর কি কি হয়েছে দেখুন। সরকারের টাকার অনিয়ম বাদেও সরকারের সম্পত্তি, স্বাস্থ্য ভবন এবং কলেজ কাউন্সিলের অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি বা সংগঠনকে দেওয়া ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিনের মতো জায়গায় টেন্ডার না ডেকেই বন্টন। একদম। এরপরে আর কি কি অভিযোগ রয়েছে দেখুন। 15টির মধ্যে 2টো এখনো পর্যন্ত আপনাদের সামনে রাখছি। তারপরে সরবরাহকারীদের কাজের বরাত দেওয়ার বিষয়ে স্বজন পোষণের অভিযোগ। এক্ষেত্রে 3 জন সরবরাহকারীর নাম করেছেন আক্তার। বিপ্লব সিং ছাড়াও নাম করা হয়েছে সুমন হাজরা এবং আফসার খানের। তারপরে কোটি কোটি টাকার কাজের বরাত গুটি কয়েক নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া। কেন এই স্বজন পোষণ? তারপরে আর্থিক ব্যবস্থার নিয়মকানুন ইচ্ছাকৃতভাবে অমান্য করা। এই টাকাগুলো কোথা থেকে পাচ্ছেন? সরকারের টাকা তো, আমাদের আপনার প্রত্যেকের টাকা। অ্যাকাউন্ট আধিকারিকদের কথায় গুরুত্ব না দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক অভিযোগ করেছিলেন অনিয়মের। হাসপাতালের পরিকাঠামো এবং বৈদ্যুতিক বিভিন্ন কাজ রাজ্য সরকারের পূর্ত দপ্তরকে নিয়ে না করানোর অভিযোগ।
হাসপাতালে মেডিকেল কলেজের শিক্ষা সংক্রান্ত কাজের জন্য বরাদ্দ টাকা নিয়েও অনিয়মের অভিযোগ। বেআইনিভাবে হাসপাতালের বিভিন্ন কাজের বরাত দেওয়া এবং টেন্ডার সংক্রান্ত সুবিধের জন্য মাঝপথে বরাত ভেঙে দেওয়া, হাসপাতালের জৈব বর্জ্য বা বায়োমেডিক্যাল ওয়েস্ট বেআইনিভাবে বাইরে বিক্রি করা, কি সাংঘাতিক! একের পর এক অনিয়মের অভিযোগ। কলকাতা পুরসভার চোখ এড়িয়ে বিভিন্ন বেনামি ব্যবসা চালানোর অভিযোগ। আমি এই অভিযোগটাতে সম্পূর্ণ বলছি, একটু বিসিআরকে বলবো, কলকাতা পুরসভার বিষয়ে যে কথাটি আপনারা দেখলেন অনিয়ম, কি করে এটা হতে পারে? আর্থিক সুবিধা লাভের জন্য বেআইনিভাবে হাসপাতালে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের আধিকারিকদের বদলি, এছাড়াও অনিয়ম আরও রয়েছে, 15টি টোটাল অনিয়ম। এরপরে হাসপাতালের সরবরাহকারীদের কাছ থেকে 20% হারে ঘুষ নেওয়ার অভিযোগ। প্রিন্সিপাল নাকি মাফিয়া? কোভিডের সময় সরকারের তরফে হাসপাতালের জন্য যে তহবিল তৈরি করা হয়েছিল সেই টাকা নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ। কোভিডের টাকাটাও ছাড়লেন না সন্দীপবাবু। যদি এর 1%ও ঠিক হয়, কোভিডের টাকাটা তো অন্তত ছাড়তে পারতেন। আমি এখানে সরাসরি সুপ্রশঙ্কর বাবুর কাছে আসবো। স্যার, কি বলবেন বলুন তো? এই অনিয়মে যদি 1%ও ঠিক হয়, আমি বলছি 1% যদি ঠিক হয়, তাকে প্রিন্সিপাল বলা যায়, অধ্যক্ষ বলা যায়? হ্যাঁ, প্রিন্সিপালহীন প্রিন্সিপাল। কারণ ডক্টর শান্তনু সেন, যিনি নিয়মিতভাবে বিভিন্ন চ্যানেলে যেতেন, হ্যাঁ, একটি রাজনৈতিক দলকে ডিফেন্ড করার জন্য, তিনি তার মেয়ের আকুলতা, মেয়ের যন্ত্রণা থেকে এখন একটি জায়গায় এসে অবস্থান করছেন তার স্ত্রী সহ। তাঁরা দুজনেই রাজ্যিকরের ছাত্রছাত্রী ছিলেন। তিনি এই গোটা ব্যাপারটা দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করেছেন এবং প্রকাশ্যে তিনি এখনও লড়াইয়ের ময়দানে রয়েছেন। রাজ্যিকরে একটি মাইক হাতে তিনি ঘুরছেন, দেখা যাচ্ছে ছবি। তার মতো একজন ব্যক্তিত্ব, তিনিও আজকে বিপদগ্রস্ত। আমি এই প্রসঙ্গে বলতে চাচ্ছি, যারা এইভাবে নিজেদের খোঁড়া গর্তে পা পড়ে যায়, সুখেন্দু শেখরের মতো, স্যার, এরকমভাবে আমরাও কিন্তু প্রতিনিয়ত গর্ত খুঁড়ি। আমরা ভয় পাই শাসক সরকার ক্ষমতাকে নিয়ে, ছোট ছোট গর্ত করি, না আমরা আসলে কিছু দেখছি না, আমরা কিছু শুনবো না, এই রকম জায়গা থেকে আমরা ভাবছি আসলে আমরা স্থিতাবস্থা বজায় রেখে ভালো থাকার একটা নাটক করছি। কিন্তু আমাদের সন্ততিরা, আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের জন্য কি রেখে যাচ্ছি? এই বড় বড় গর্ত, বড় বড় গর্ত, যার একটার নাম আরজিকর, যার একটার নাম স্বাস্থ্য ভবন। আমি সত্যি আপনার স্পিচটা শুনছিলাম, কথাগুলো শুনছিলাম, আমার প্রসঙ্গক্রমে এই ডিবেট হয়তো আপনিও শুনে থাকবেন, ট্রামে বাসে চায়ের ঠেকে অনেকেই হয়তো শুনে থাকবেন। প্রসঙ্গক্রমে অনেকেই বলছেন যে বামফ্রন্ট আমলে এমন হয়নি। হ্যাঁ দাদা, হয়েছে, বামফ্রন্ট আমলেও হয়েছে। প্রসঙ্গক্রমে অনেকে বলছেন বিজেপির রাজনীতি করার চেষ্টা করছেন। তো আপনারা প্রত্যেকে, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল, প্রত্যেকে রাজনীতিকরণের চেষ্টা করছেন শেষ বেলাতে। তার কারণ এতদিন ধরে অভয়ার বিচারটা কিন্তু অভয়া পায়নি। হয়তো তিলোত্তমা, বলা হয় সনাতন ধর্ম অনুসারে 13 দিনের শ্রাদ্ধ এবং শান্তির কথা, তিলোত্তমা কিন্তু এখনও শান্তিটা পায়নি। তার কারণ যে নিক্কারজনক ঘটনাটি ঘটেছিল সেই রাতে, সেই ব্ল্যাক ডে, আমি বলছি ব্ল্যাক ডে, 9ই আগস্ট, 8ই আগস্ট, এই দুটো ডেটকে আমি বলছি ব্ল্যাক ডে অফ ওয়েস্ট বেঙ্গল। কামদুনীয় ঘটনা ঘটেছিল, কিন্তু তারপরে আবারও নতুন করে সংবাদ শিরোনামে এই আরজিকর। আপনারা রাজনীতিকরণ করাবার চেষ্টা করেন। বামফ্রন্ট আমলে, স্যার, বামফ্রন্ট আমলে যেই ঘটনাগুলো যদি ঘটে থাকে, সাধারণ মানুষ তো এইসবের থেকে বিরতি পাওয়ার জন্যই তৃণমূল কংগ্রেস কিনেছিল। আমি একদম সরাসরি বলছি। একদম। আমি তার আগে তারিখটা নিয়ে বলছি যে আমার যতদূর মনে পড়েছে 1942 সালের 8 তারিখে সম্ভবত এই আমাদের আগস্ট আন্দোলনের সূত্রপাত হয়েছিল। সেদিন মাঝরাতে সকলকে গ্রেপ্তার করেছিল প্রথম সারি। তার সেই পরের দিন এই যে 9 তারিখ, মানে ওই সময়টাকে যদি ভাবা যায়, গোটা ভারতবর্ষ স্বাধীনতার জন্য লড়াই করছিল এবং সেই চূড়ান্ত লড়াই, কারেঙ্গে মরেঙ্গে, কি অদ্ভুত সমাপতন ইতিহাসে। আবার দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গবাসী, সারা পৃথিবী, ভারত সব মিলেমিশে কিন্তু বাংলার এই মানুষটির এই ভয়ঙ্কর জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে বাঙালিদের পাশে এসে দাঁড়িয়েছে, সংহতি জানাচ্ছে। এটা একটা বড় জেগে ওঠা উত্তরণের একটা জায়গা। আর তোমার যে বেসিক প্রশ্নটা ছিল বাম আমলের কথা, যে কোনো আমলে ক্ষমতার নগদাত বার করে যা যা খারাপ হবে তাকে সেইভাবেই আমরা প্রতিহত করব, সেভাবেই নিন্দা করব, কোনো রকম চমকানির বিরুদ্ধে। এটাই মানুষের কাজ, এটাই তো গণতন্ত্র, এটাই গণতন্ত্র। এবং গণতন্ত্রের তো এটাই পরিকাঠামো যে সরকারকে প্রশ্ন করা হবে, একদম অবশ্যই শাসকের বিরুদ্ধেও প্রশ্ন হবে, চোখে চোখ রেখে প্রশ্নটা করে যেতে হবে। তার কারণ সরকার শুধুমাত্র
তাদের কাজটা করার চেষ্টা করে, ভালো করার চেষ্টা করে, বা কোনো সরকারই, আমি এটাও প্যারালালি বিশ্বাস করি, কোনো সরকার খারাপ চান না, কিন্তু যদি কোনো জায়গাতে খারাপ হয়, ডিসপিউট হয়, সাধারণ মানুষ ভোটটা দিয়েছে, এই আঙুলের ছাপটাকে কাজে লাগিয়েছে শুধুমাত্র সরকারকে গদিতে বসিয়ে রাখবার জন্য নয়, সাধারণ মানুষের ফেসিলিটিস সার্ভিস পাওয়ার জন্য। এবং তোমার সেই সার্ভিসে, সেই নিশ্চয়ই ফেসিলিটিতে মনে আছে, সমস্যা থাকলে পার্ক প্রশ্ন তো স্ট্রিটের উঠবেই। কাণ্ডতে, পার্ক স্ট্রিটের কাণ্ডতে ঠিক। সুজেত, মিসেস সুজেত, ঠিক, ঠিক, তিনি ঠিক। তো ম্যালেরিয়াতে মারা গিয়েছিলেন শেষ পর্যন্ত কোনো পাওয়ার আগেই, কিন্তু সে সময় জোর করে বিভিন্ন নেতারা কুৎসিতভাবে তাকে ডিফেম করেছিল, ঠিক। ভাবা যায় না, ঠিক। কুৎসিতভাবে। আমাদের দময়ন্তী সেন ছিলেন বলে বাঘিনীর মতো সেই সময় তিনি এই ঠিক। করেছিলেন। আজকে বোধহয় তিনি অবসর প্রাপ্ত হয়েছেন। তাকে যদি আনা যেত, আমার মনে হয় এই কেসটাতে অনেক লাভ হতো। মানে সেই রকম একটা মর্যাদার একজন পুলিশ অফিসারের এরকম দায়িত্বপূর্ণ আমরা আগে দেখিনি। বাঘের মতো লড়াই করেছিলেন। কিন্তু সেদিনও রাষ্ট্র কেন ধর্ষকের পাশে এসে দাঁড়ালো, এই কারণ আমরা বুঝি না। রাষ্ট্র তো ধর্ষক করতে যায়নি। ঠিক, মানে অদ্ভুত একটা এই জায়গায় কেন ধর্ষকদের পাশে আড়াল করবে। এই জন্য একটা স্লোগান এখন খুব জনপ্রিয়, যে দর্শক সেও ধর্ষক, এবং রাষ্ট্র যদি দর্শককে আড়াল করে সেও ধর্ষক, এই কথা উঠে আসছে। এবং মানে দফায় দফায় বিভিন্ন জায়গাতে স্লোগান, পাল্টা স্লোগান চলছে। সেই জায়গাতে আরও একটি স্লোগান অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে। প্রসঙ্গক্রমে বলে রাখি, পুলিশ তুমি বিচার Yes. করো, পুলিশ তুমি চিন্তা করো, ভীষণ। তোমার মেয়েও হচ্ছে বড়। সাংঘাতিক স্লোগান, দারুণ দারুণ, এটা নাড়িয়ে দিয়েছে আমাকে ভীষণ রকম ভাবে। এবং এটা সব পেশার মানুষকেই বোঝা উচিত যে সে যদি না হয়, তার ওই খোঁড়া গর্তে সে পড়বেই, ঠিক, সে পড়বেই। সাংঘাতিক ব্যাপার। এবং শুধুমাত্র পুলিশই এখনো পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিসের মিছিলে সামিল হয়নি, তাছাড়া কেউ বাদ নেই। পশ্চিমবঙ্গের কোনো পেশাগত সংগঠন কিছুই বাদ নেই। ঠিক, ঠিক। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রোটেস্ট, অবরোধ, বিক্ষোভ, এই যাবতীয় বিষয়ের যদি সবচেয়ে ভালো নজির হয়, আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই সময় অরাজকতা, স্বাধীন চেতা মনোভাব শুধুমাত্র বামফ্রন্ট সেই সময়তে যেই সাবলীলভাবে অত্যাচার করে গিয়েছে, তার এগেনস্টে লড়াই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2010 সাল, 2007 সাল, প্রত্যেকটি জায়গাতে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি পদক্ষেপে বলে গিয়েছিলেন ওয়ান্ট জাস্টিস অ্যান্ড রিজাইন বুদ্ধদেব। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে প্রত্যেকে, আমি বলছি স্বাধীন ভারতে, বিশেষ করে বাংলাতে সিপিআইএমের এগেনস্টে এইরকম লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই কুর্নিশ জানাতেন। আজ সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টেও যদি কেউ ভুল করেও আন্দোলন করছে, সত্যি কি সেটা একাংশে ভুল? তার কারণ তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেই আন্দোলনটা করছেন। কোনো এক জায়গাতে এখনও তারা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর বিচার ঠিক দেবেন। অনেকে বলছেন তৃণমূল কংগ্রেসের মধ্যে সিবিআই বিচার করবেন। তৃণমূল কংগ্রেস শুধু নয়, নানান ক্ষেত্রে অনেকে যারা প্রোটেস্ট করছে বা এগেনস্ট হচ্ছেন, প্রত্যেকে অনেকেই বলছেন যে সিবিআই বিচার করবে। আমি আবারও একই জায়গাতে সুব্রশঙ্কর বাবুর কাছে চলে আসবো। সুব্রশঙ্কর বাবু, আজ প্রায় 7-8 ঘন্টা ধরে ইন্টারোগেশন চলেছে সরাসরি সন্দীপ ঘোষের বাড়িতে, এবং শুধু তাই নয়, একই সঙ্গে পাশাপাশি প্রায় 15টি জায়গায় সিবিআইয়ের হানা হয়েছে। তার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে সন্দীপ ঘোষ 70 থেকে 80 মিনিট সিবিআইকেও দাঁড় করিয়ে রেখেছিলেন। একদম একদম, আমি সেটাই বলছি। ওই শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছার মতো করে সিবিআই ঠক করেছে, 1.5 ঘন্টা ধরে তাকে দাঁড় করিয়ে রেখেছে। এও সাংঘাতিক ব্যাপার। এবং তিনি যখন বেরিয়ে আসছেন, অত্যন্ত কিউট ইমপ্রেশন দিয়ে তিনি বাইরে বেরিয়ে আসছেন, এবং এমনভাবে তিনি বেরিয়ে আসছেন যেন তিনি কিছু জানেন না এবং তিনি কিছুই বোঝেননি। ছবিটা একবার দেখুন, ছবিটা দেখুন, ভালো করে দেখুন। আমার সত্যি এই নিয়ে হাস্য বা বিদ্রুপ করা বা স্যাটায়ার করার কোনো ইচ্ছে নেই, কিন্তু সত্যি খুব খারাপ লাগে সন্দীপ ঘোষের এহেন আচরণ। এতগুলো অভিযোগ, যদি এই অভিযোগ সত্যি না হয়, তাহলে সন্দীপ ঘোষ তার এগেনস্টে কেন প্রমাণ দিতে পারছে না এখনো পর্যন্ত? আমার সোজাসুজি প্রশ্ন সন্দীপ ঘোষকে, কেন এখনো পর্যন্ত আপনি সেই প্রমাণগুলো দিতে পারছেন না? আপনি জনসমক্ষে বলছেন যে আপনাকে মেলাইন করা হচ্ছে, আপনি প্রমাণগুলোও দিয়ে দিন না। ঠিক, যদিও বা সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে রয়েছে সবটাই, এই বিষয় নিয়ে আলোচনা যাব না, কিন্তু একটা বিষয় অত্যন্ত পরিষ্কার সন্দীপবাবু, আপনার দিকে আঙুল উঠছে সন্দীপবাবু, আপনার দিকে সাধারণ মানুষ আঙুল তুলছে। আমার পাশে যিনি বসে রয়েছেন তিনি কোনো ফ্ল্যাগ হোস্টিংয়ের লোক নয়, তিনি একটাই ফ্ল্যাগ হোস্টিং করেন, হয়তো 26শে জানুয়ারি, 15ই আগস্টে ভারত মাতার, স্বাধীন ভারতের পতাকা তিনি উত্তোলন করেন, এবং সাধারণ মানুষ, তিনি সাধারণ নাগরিক, একজন শিক্ষক, জাতির মেরুদণ্ড। সেই ব্যক্তিও আজ বলছে লড়াইয়ের ময়দানে আন্দোলন হবে না কেন, বিক্ষোভ প্রদর্শন হবে না কেন অবস্থান বিক্ষোভ নিয়ে সাধারণ মানুষকে নানান রকম হুজ্জুতির শিকার হতে হবে। তার সঙ্গে সঙ্গে একজন শিক্ষক বলছেন
ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে কথা বলছেন, তিনিও রীতিমতো ভাবছেন যে কেন আন্দোলন হতে পারবে না, অন্যায়ের বিরুদ্ধে কেন আন্দোলন হবে। আমি একদম শেষ প্রশ্ন, অন্তিম লগ্নে রয়েছি, শিবশঙ্করবাবু আপনার কাছে রাখবো। স্যার, আপনি একজন হিস্ট্রি টিচার, আপনি কি মনে করেন ইতিহাসে এরকম কখনো কোনো উদাহরণ রয়েছে যেখানে আন্দোলন করতে গেলে স্বাধীন ভারতের পরে, স্বাধীন ভারতের আগে তখন হয়তো এরকম ঘটনা দেখা যেতে পারে, কিন্তু স্বাধীন ভারতের পরেও এরকম ঘটনা? মানে এটা আমাদের অত্যন্ত হতাশ করে যে আসলে ওই যে একটা কথা আছে না, মানে শাসকের অনেক কিছুই বিরোধীরা তাদের নিজস্ব সচেতন দৃষ্টিভঙ্গি, তার সমস্ত কিছু দিয়েই প্রতিরোধ প্রতিবাদের রাস্তা দিয়ে তাকে সঠিক দিশা দেখাতে পারে। সেটা গণতন্ত্রের একেবারে খুব বেসিক একটা কাম্য জায়গা। সেটা যদি না থেকে এরকম একটা অনুষ্ঠান থেকে একজনকে মাওবাদী বলে ল্যাপেল খুলে উনি চলে গিয়েছিলেন, তিনি একজনকে আবার রাস্তার মধ্যে সারের দাম জিজ্ঞাসা করাতে বেড়ে যাওয়াতে মাওবাদী বলে চলে যান। এই যে অম্বিকেশ মহাপাত্র থেকে এই যে অগণতান্ত্রিক যে বাতাবরণ হয়েছে, রদ্দুর রায়ের মতো ঘটনাগুলো আমাদের ঘটেছে, এগুলো আমরা কি ভালো চোখে নিচ্ছি? গণতন্ত্রের পরিসর কোথায়? কথাবার্তা কোথায় বলতে পারছি? আমরা বেঁধে বেঁধে থাকতে চাই। আমরা তো চাই যে একটা সরকার থাকবেই, যেই আসুক না কেন সেই ক্ষমতা উপভোগ করবে, কিন্তু তার নিয়ম কানুন থাকবে না, তার ওএমআর শিট দিয়েছে ছাত্র শিক্ষক তৈরি হবে। আমার ভালো ভালো ব্রাইট ছেলেরা হারিয়ে গিয়েছে, শিক্ষক হতে পারেনি। এই কান্না আমি কোথায় রাখবো? এ লজ্জা কোথায় রাখবো আমি? এর জবাব কে দেবে? কোনো দিন দিতে পারবে না। তাদেরকে আমি বলেছিলাম ভালো করে পড়াশোনা কর বাবারা, ভালো জায়গায় পৌঁছাবি। আমার চোখে জল চলে আসছে, আমি বলতে পারছি না তাদেরকে কি জবাব দেব। ফলে ক্ষমতায় যদি তুমি না থাকতে পারো, ক্ষমতাকে যদি তুমি মেনটেন না করতে পারো, তার মতো যদি তুমি সুশাসন দেওয়ার ন্যূনতম প্রচেষ্টা না চালাও, তবে তোমাকে চেয়ার ছাড়তেই হবে। এটা সময়ের দাবি। একেবারে অন্তিম লগ্নে ছিলাম। শুভশঙ্করবাবু, আপনাকে অশেষ ধন্যবাদ টাইম টিভি বাংলা আসার জন্য, এক কথা মঞ্চে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করবো। পিঙ্ক সিনেমাটা সবাই দেখেছেন নিশ্চয়ই, সেখানে অমিতাভ বচ্চনের একটি ডায়লগও আপনাদের মনে থাকবে, নো মিনস নো। আর ঠিক সেই জায়গাতে প্রত্যেক দর্শকদের সরাসরি বলছি, বোঝার চেষ্টা করুন, বুঝুন, আর না বুঝলে সরকারও এবার হয়তো আপনাদের উত্তর দেবে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সাধারণ মানুষ নয়, দর্শক আপনারা মাথায় রাখবেন, নো মিনস নো। এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখুন ট্র্যাক টিভি বাংলার পর্দায়, এক কথা অঞ্চলে। নমস্কার।